Jute mill jingjalno tui kepengnai rok lukurokni bisingo jatrejat kok sabui oripori phunangui tongo hinui saka Montri Pranajit Singh Rai abo baksa haste hapang bo bahai ke samung khlai tong hamkarni bagai aborokno tui bo khuk khengka Agartala bo srangslo jute mill rwksabui juda juda jingjal tui koktuma thumnai rokni bwskango kok narakha hasteni Montri Pranajit Singh Rai logio tongo BJP haste media incharge Sunit Sarkar Montri Pranajit Singh Rai saka 1980 BC bo jute mill chengsawi rijakmani yagulo 1981 BC khe commercial production chengkha haste hapangni bwkhaktui songsawi rijakmani jarai jute farmer rok kwthung eba raw material supply khlaimungo bwkha basabaikha phiaba jeni bagui jute mill songthojakha abo truk thungrung bai kobol ribui sakni bagui se khlaijak siu hinui kok silchamung Montri Pranajit Singh Rai ni bosaka jute mill 807 jona tongmani phiaba tabuk aro 2250 jona rokno naharjak baikha sebogo haini bagui tabuk haste hapangni sakao 220 crore rangni poja boima tongkha hapang এডিসিতে কিছু চাকরি নিয়ে অভিযোগ উঠছে আপনি ফিনান্স মিনিস্টার হিসেবে প্রশ্ন করছি যে উইদাউট ইন্টারভিউ কোন রকমের নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে শতাধিক এই বিষয়টা কি রাজ্য সরকারের নজরে আছে এবং আপনাদের অবস্থানটা কি? প্রথম কথা দেখুন, এটা আপনি যেমন জানেন আমরাও জানি ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া সেখানে কোনো সরকারি চাকরি হয় না। এডিসি সরকার যখন ছিল তখন তারা এইসব চাকরিগুলো তারা তাদের মতো করে পদ্ধতি কি করেছে তারা জানে, সে তারা দিয়ে যায়। কোনো রাজ্য সরকারের কোনো অবস্থাতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানে। যখন আমাদেরকে অফিসিয়ালি না জানবো তো সেখানে আমরা আগ বাড়িয়ে কিছু বলতে পারি না। এরকম অনেকে প্রশ্ন করেছিল আমাকে সময় তো আমি বলেছি দেখুন আমাদের জানার ব্যাপার না, আমি জানি না, আমাদের কোনো কনফারেন্স নেই। তো কি করে দেবে সেটা সময় বলবে। কনফারেন্স ছাড়া চাকরি দিলে যদি তারা পারে দিতে, এটা হয় না, এটা রুলস আছে। সেই রুলসটা কি এডিসি হোক সরকার তো মানবেই, এডিসি কিন্তু সরকার থাকতে পারে না, সেটা করেছে। বর্তমানে এখন আপনারা জানেন যে অডিট চলছে এবং অডিট হলে পরে অটোমেটিক্যালি এটা যা হবে আইন মোতাবেক হবে। এই পর্যন্ত আপনাদের এই পর্যন্ত বলতে পারি। কালকে কিশোর দেববর্মন মথার সুপ্রিমো তিনি ফেসবুকে লাইভ এসেছেন, সেখানে এসে তিনি বলছেন যে তিনি এখনো ঘুমিয়ে যাননি, যে শাসক দল যদি ভাবেন যে সবকিছু হয়ে যাচ্ছে বা পলিটিক্যালি উনাকে যে আক্রমণগুলো করা হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে উনার দলের উনার জাতির লোকেরাই উনাকে ধ্বংস করছে বা জাতিকে নষ্ট করছে। কি বলবেন, উনি কি কোথাও ব্যতিব্যস্ত ব্যস্ত আছেন না অন্য কোনো বিষয়? প্রথমত উনি ওনার যেটা ওনার মনে হয়েছে বা মনে হচ্ছে সেটা উনি ওনারটা বক্তব্য করে গেছেন। আজকের দিনও আমাদের সঙ্গে সহপাঠী হিসাবে সরকারে আছে। ঠিক আছে, এডিসি ইলেকশনে আমরা একমত হইনি, একসঙ্গে আসিনি, সেটা হলো, কিন্তু এরপরও সেখানে ইলেকশন যখন হয় এটা স্বাভাবিক কথা। যখনই আমরা আলাদা আলাদা লড়াই হয় তখন স্বাভাবিক আলাদা আলাদা বক্তব্য থাকে, তো সেটা হয়েছে। কিন্তু এখানে আমরা এখনো বলছি সেটা আমরা যে বলছে আমাদের বাদ দিয়ে আমরা সেটা ভাবিনি, আমরা সেখানে ভাবছি না কেন, যদি এরকম হতো তাহলে তো তাদের সঙ্গে আমাদের পুরো পাঠ গুটিয়ে দিতে হতো। আমাদের বিজেপি পার্টি এই যেটা নিয়ম মানা সরকারে আছে আমরা মানি, আমাদের আইপিএফটি সরকারে আছে আমরা মানি, কিন্তু সেটা ইলেকশন হয়েছে এডিসি সেপারেট, কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখেছেন আপনার দিল্লিতে, এরপর উনি এডিসি নির্বাচনে পড়ে গেছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিটিং করেছে এবং আমরা আমাদের এখন সেরকম নেই। এখন ওই নির্বাচন শেষ, আমরা মনে করি আগে যেরকম ছিল সেরকম আমাদের তরফ থেকে ব্যাপার, আমাদের এই ধরনের আমাদের ব্যবহার বা আমাদের কাজকর্ম চলছে। আমরা কখনো এখন বিরোধীদের কথা বলিনি, আমরা তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করিনি। ইলেকশনের সময় অনেক কিছু বলে। আচ্ছা, এই ত্রিপাক্ষিক চুক্তিটা আপনি ফাইন্যান্স মিনিস্টার, এই জন্য আপনাকে ব্যাপার করছি, যেহেতু এটার সঙ্গে ফিনান্স জড়িত রয়েছে, ত্রিপাক্ষিক চুক্তিটা কোন জায়গায় আটকে আছে বা এটার কি কোনো স্ট্রাকচার আপনাদের কাছে গভর্নমেন্টের কাছে এসেছে দিল্লি থেকে, এটা কোন অবস্থায় আছে?
দ্বিপাক্ষিক চুক্তি দেখুন, এটা আলটিমেটলি তাদের সঙ্গে চুক্তি সম্পূর্ণই সবকিছু সমাধান হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না। রাজ্য সরকারের এখতিয়ার নেই যে কোনো এই ধরনের চুক্তি রাজ্য সরকার করতে পারে। বারবার অভিযোগ করছে ত্রিপুরাতে একটা অংশ এটার মধ্যে অবস্ট্রাকশন। এটা ওনার ধারণা, একটু আগে উনি প্রশ্ন করেছেন, ওনার ধারণা উনি বলতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই সিদ্ধান্ত আমাদের ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে আছে, সেটা আলোচনা ওনার টেবিলে আছে। উনি তো উনি যাচ্ছেন, উনি তো একবারও বলেন না, উনি তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বলেন, মিটিং করছেন। তো ওখানে যদি রাজ্যের যদি কোথাও বাধা থাকে, দেবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট। রাজ্য বাধা দিলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট শুনবে নাকি? তাহলে নিশ্চয়ই কোথাও, এটা আমি বলতে পারবো না, কোথাও সেই জায়গাতে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে, সে পয়েন্ট নিয়ে কোনো মানে বক্তব্য থাকতে পারে, সেটাও তো ক্যালিব্রেশনটা কমপ্লিট হয়নি, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে না। এটুকু আমি বলতে পারি। আমাদের তথ্যে বাধা দেওয়ার কি আছে? যা তো আমাদের, আমরা প্রপোজাল দিল, এই প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, স্বরাষ্ট্র দপ্তর দেখে স্পেশালি, তো উনি দেখে সবটা শেষ ওখান থেকে করে। এটা আমরা কোনো সিলেকশন করতে পারবো? এটা এত ভুল কথা বলবো, যাই কি আমি জানি না, মনে হয় বলবো না, ভুল বলছেন। তা আমি এতটুকু বলবো, আমাদের রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, এটা সবটা জানতে হবে। বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে, বিশেষ করে আপনার দপ্তরের একজন আধিকারিকের বিরুদ্ধে, তিনি আইএএস অফিসার, এমনকি বিরোধীরাও বিভিন্ন ভাবে অভিযোগটা করেছে। কোথাও না কোথাও সরকারকে বিভ্রান্ত করছেন তিনি, অকিঞ্চন সরকার সাউদির নামের কারণে। এইটা কি আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য বলছি, আপনার নজরে আছে বা আপনার বিষয়টা কি হয়েছে? বিরোধী দল সকালবেলা ঘুমের থেকে উঠলে আপনাদের মাধ্যমেই আমরা একাধিক নিউজ আমরা প্রথমে দেখি, আর বর্তমান সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে তো ওইটা খুললে পরে আমরা দেখি আমাদের বিরোধীরা কি বলতে চাইছে। বিরোধীরা যেভাবে বলেন, প্রতিটি কথার অর্থ, প্রতিটা কথার উত্তর দেওয়া, এটা সরকারের পক্ষে সব কাজ বাদ দিয়ে, লেভেল বাদ দিয়ে এটা বলা সম্ভব না, আর বলা উচিত না। কিন্তু কতগুলো পয়েন্ট যেগুলো আইন মোতাবেক, যেগুলো তথ্যভিত্তিক, এই তথ্যভিত্তিক যদি কোথাও ভুল বলে, যেমন আজকে আপনাদের সামনে জুলফিন বলেছে, ওনারা বলছেন সব আমরা করেছি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই ধরনের গুণ আমরা চুপ করে থাকতে পারি না। সুতরাং এগুলো আমাদের বলতে হবে, তো এগুলোই আপনাদের বলে। কিন্তু বাকিটা যেটা বলেন, যে ওই যে বলেছেন আমাদের যে এই ফাইন্যান্সের এমপ্লয়ি, এটা বলে কি, তার বিরুদ্ধে অভিযোগটা কি, তার বিরুদ্ধে তথ্য কি আছে? মুখে বলা হবে না, মুখে অনেক কিছু বলে, আমি যদি আরো বলে ইস্যুতে ঢুকি, আপনারা সেই ইস্যুতে আমাকে ধরবেন, ওটা জানতে চাইবেন। একাধিক দেখছেন, আমি পার্টিকুলার ইস্যু যাচ্ছি না, আপনাদের বলার কষ্ট হচ্ছে, আপনি যে বলছেন প্রতিদিন তো একটা ইস্যু আছে, সব কথা তো সব সরকারের বিরুদ্ধে, ওনাদের যা মনে হয় তাই বলে, ওনারা যা বলবে সেটাই সত্য। তো আমি যদি বলতে যাই, তাদের সময়কালে খুন খারাপি থেকে অফিসারকে অফিসে অনেক কিছু ব্যাপার আছে, সেটা উত্তরকে দেবে। তো আমাদের এত তাদের মতো আমাদের তো ইয়ে নেই, অবসরপ্রাপ্ত আমরা নই, তাদের কোনো ইস্যু থাকে না, তারা যেটা পায় সেটা নিয়ে যতদিন পায় চলতে থাকবে। আপনি ভালোই বুঝতে পারছেন, কোনো ইস্যু না একটা, যেটা ওটাকে ধরে রাখবে, এটাকে নিয়ে মানুষের কাছে কথা, কারণ এটাকে তাদের ব্যস্ত থাকে। আর সবচেয়ে বড় কথা, ওরা এক নয়, সব পার্টি এখন আছে দুই পার্টি একই সুরে কথা বলে, সকালে যদি এই বলে এটা আছে, বিকেলে আরেকজন এটা বলে, এটা স্বাভাবিক, রাজ্যের মানুষ দেখছে। সুতরাং এই যে বলা কিনছেন সরকারকে বলে দিতে, আমার দপ্তর, আমি তো অভিযোগ আমরা দেখি না, আমরা বহু ক্ষতি দেখেছি। মানে আমরা একটা জুড়ছি, কোন এগুলো অফিসার্স লেভেলে যে থাকে একে অপরের বিপক্ষে, তো ওইরকম কিছু ইস্যু হতে পারে। এবং এখন পাকিস্তান সরকার বা আদার্স অফিসার যারা আইএস এর মধ্যে তাদের নিযুক্তি পাবে, ওই নিযুক্তি আটকানোর এরকম হতে পারে, আটকাতে হবে। তো এইসব জিনিস থাকলে তো এটা সরকার জবাব দেবে না, সরকার জবাব দেবে, সরকার বাধ্য, সরকার রেসপন্সিবল। যদি আপনি তথ্য দিয়ে বলেন যে এটা হয়েছে, তার সরকার সেটা অবশ্যই দেবে, এটা সরকারের কাজ। তো আমরা তো কোনো তথ্য দিয়ে কেউ বলছে না, সোশ্যাল মিডিয়াতে বলছে, একটা মিডিয়াতে নাম নাই নিলাম, সে একাই তাহলে সারা রাজ্যের খবর, সে একাই সব দিচ্ছে, রোজ দিচ্ছে, আমি কালকেও শুনেছি একটা দিচ্ছে, আগামীর জন্য দেবে। তো প্রতিদিন তার সময় আছে, সে দেবে। কিন্তু এর মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন সংবাদপত্রে এসছে, ঠিক আছে, এটা কন্টিনিউ করেন। আমার বক্তব্য হচ্ছে, কোন অভিযোগ যদি সত্যিকারের থাকে, সেটা ডাইরেক্টলি দিলেও, স্পেসিফিক দিলে হয়, দিলেও সরকার দেখতে পারতো। আপনি কোনো এমপ্লয়ি সম্পর্কে, অফিসার সম্পর্কে, তো আপনি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, সেটা সরকার দেখবে না,
দিয়ে দিন, দেখবে সরকার। দাদা আমার লাস্ট একটা প্রশ্ন, আপনি সাংবাদিক, আপনারা সকলে জানেন, নাকি যারা জানেন এখানে দেখেছেন, যে কোনো মিটিং হবে, কারখানা বন্ধ, মিটিংয়ে যোগ দিতে হবে। টার্গেট 12,000 মেট্রিক টন করলে পরে সেখানে একটা মুনাফার মুখ দেখবে সরকার। সরকার দেখা না যে মধ্যে তাদেরকে দিয়ে, এবং এর মধ্যে টোটালি কোনো নীতি তোয়াক্কা না করে, এবং এই শ্রমিক সংগঠনের মধ্যে দাদাগিরি, বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া, এটা ছিল তৎকালীন এই জুট মিলের কার্যক্রম। এবং এটাকে মোটত এটা মূল অবনতির কারণ কিন্তু তখন থেকে শুরু হয়। পদ্ধতিগত, কাঠামোগত, পরিচালনাগত আর্থিক অদক্ষতা ছিল। এবং এটা বলতে দ্বিধা নেই যে টোটাল 860 জন তৎকালীন হিসাব করে দেখা গেছে যে এই মিলটা চালাতে গেলে মোট 860 জন যে এদেরকে লাগে। 850 জন নিযুক্তি দিলে মোটামুটি মিল 12,000 মেট্রিক টন টার্গেট করে এটা চলতে পারে। কিন্তু সে জায়গায় দেখা গেছে 2,253 জন তাদেরকে কর্মীকে নিযুক্তি দিয়েছে। তাতে কি হয়েছে? তাতে এতটুকু হয়েছে যে এই টোটাল যে সংখ্যা তাদেরকে বেতন দেওয়া, আর টোটাল যে মানে এই উৎপাদনের মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় তাদের সমস্যা মেটানো, চালাই দেওয়া, এবং রাজ্য সরকার যে বিনিয়োগ করেছে, সরকার যে ফান্ড দিয়েছে, তার বিনিময়ে সরকারও কিছু মুনাফা হবে, তার শিল্প কারখানা বাঁচবে। কিন্তু সেটা না করে তারা এই 850-কে 2,253 জন তারা নিযুক্তি দিয়েছে। তাই বুঝতে পারছেন টোটাল এটা আস্তে আস্তে এটা সমস্ত অবনতিমূলক। কিন্তু তাদের লাভ হচ্ছে, তাদের লাভ রাজনৈতিক লাভ হচ্ছে, তাদের বিভিন্ন এটা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গাতে এবারে সেটা এখন মানে এর মধ্যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায় আপনারা দেখেছেন যে এখানে রাজ্য সরকারের উপরে অটোমেটিক কোর্টের রায় এসেছে, যেখানে তাদের 220 কোটি টাকা তাদেরকে রাজ্য সরকার দিতে হয়েছে। কিন্তু এখন এই টোটাল যে টাকা দিল, টাকা আমরা দিতে হবে, কোটা দিয়ে টাকা দেব। কিন্তু সবচেয়ে বড় কথা, দুঃখজনক কথা হচ্ছে এটাকে কেন্দ্র করে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তাদের ন্যায্য দাবি দেয়নি, 2018 সাল থেকে শুরু করে এর মধ্যে দিতে পারত। এই যে একটা মানুষকে বিভ্রান্ত করা, সেই সমস্ত কর্মীদের এর মধ্যে অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নেই, তাদের পরিবার রয়ে গেছে, এই তাদেরকে এটা দেওয়ার জন্য সরকার দিতে রাজি, সরকার দিয়েও দিয়েছে। আমরা 220 কোটি টাকা সরকারি তহবিল থেকে দিয়েছি তাদেরকে সমর্থন দেওয়ার জন্য, চলছে। কিন্তু এর মধ্যে দিয়ে দিকে বিরোধী দল, বিশেষ করে আমরা শুনেছি, আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সিপিএম দলের থেকে যারা নেতৃত্বে আছেন তারা একটা কথাই বলছেন যে আমরা বিজেপি সরকার, আমরা তাদের ন্যায্য কোর্ট দিয়েছে, এবার দাও, সেটা বলে বিভিন্ন বিকৃত ভাবে আমাকে ব্যাখ্যা করেছে। এখন আপনার পরিপ্রেক্ষিতে যদি না বলি, এটা মানুষের কাছে, জনসাধারণের কাছে এটা, বা এই জুটমিল যারা কর্মীরা, যারা তাদের লোকরা আছেন, তাদের কাছে ভুল মেসেজ দেওয়া হয়েছে, এটা ইচ্ছা করে আমরা দিই। আমি ছোট্ট করে আপনাদের বলি, এই টোটাল জুটমিলের কার ছিলেন চেয়ারম্যান 1957 থেকে 1988 সাল অনিল সরকার সাহেব ছিলেন এটা চেয়ারম্যান। এবং 1988 থেকে 1993 তৎকালীন কংগ্রেস এমএলএ দিলীপ সরকার ছিলেন। তারপরে পবিত্র কর ছিলেন 1993 থেকে 2003। জিতেন্দ্র চৌধুরী বর্তমান তিনি যেখানে উনি বিরোধী দলের নেতা, উনি ছিলেন 2003 থেকে 2009 সাল পর্যন্ত। এটা একটু নোট মান মনে রাখুন। এরপরে তপন চক্রবর্তী সাহেব ছিলেন 2009 থেকে 2018 পর্যন্ত। তারপর থেকে এদের চেয়ারম্যান নেই, সরকার পরিবর্তন হয়েছে। এরপর থেকে কখনো আর চেয়ারম্যান হয়নি। এই যে যেরকম বিজি জেনে যেমন সরকারি অফিসাররা ছিল সিএমডি হিসাবে, এবং এরপরে শান্তনু দেব বর্মা ছিল, সন্তোষ দাস ছিল, অসীম সাহা, এবং বর্তমান বিনয় ভূষণ দাস ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই যে টোটাল কি করে হলো, এটা আমাদের সামনে তুলে ধরতে হবে তাদের কাছে যে 12,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা করেছে 2001 থেকে 2004-5 পর্যন্ত। এই সময়ে টোটাল 1800 মেট্রিক টন থেকে হাইয়েস্ট 5,400 মেট্রিক টন বেশি কখনো এটা হয়, এবং এতে স্বাভাবিকভাবে এটা সমস্ত ফেল করতে শুরু করেছে। এবং এই জায়গাতে যে সরকার কিছু তর্কদের এটা চতুর্থ পে কমিশন ছিল, কখন হয়েছে না 1996 সালে। এই 1996 সালে 1 তারিখে ওই সময় টোটাল সরকারের কাছে 33টি পিএসও ছিল।
তার মধ্যে 32টি পিএসইউ কে এখানে তাদেরকে চতুর্থ পে কমিশনের আওতায় নিয়ে এসেছে। তাদেরই প্রিয় এই জুট মিলের মধ্যে 33তম তাদেরকে কিন্তু চতুর্থ পে স্কেলে আন্ডারে আনা হয়নি। এবং এবং ইয়ারটা ওই তো 1996 থেকে শুরু হয়েছে, আনা হয়নি। এইবার সময়ের সঙ্গে যখন এরা সুপারিশ করেছে, এরা জুট মিলে তারা অর্থ বঞ্চিত হয়েছে এবং সবস্তর অফিসার কর্মচারীদের কাছে তাদের আবেদনও ছিল এবং সেটা রিভাইজ পে রুলস বানানোর জন্য তাদের করা হয়েছে, কিন্তু করেনি। এই 1/1/2099 থেকে তাই খুব অসন্তোষে অফিসার কমিটির মধ্যে এটা চলতে থাকে এবং তারা 2003 সালে হাইকোর্টে তাদের ন্যায্য পাওনা নিয়ে মামলা করে। এটা কোনো আস্তে আস্তে আমার মূল জায়গাটায় মামলা করে। এই মামলার নম্বর WA/2003 এবং মাননীয় হাইকোর্ট তাদের বেতন ভাতা মিটিয়ে দিতে বলে। 2003-এর ওই কেসের এগেইনস্টে তাদের বেতন ভাতা মিটিয়ে দিতে বলে। রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মাননীয় সুপ্রিম কোর্টে যায় এবং মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্টের এই রায়কে বহাল রাখে। তৎকালীন সময় চেয়ারম্যান কে ছিলেন বলেছি 2003 থেকে 2012 পর্যন্ত বর্তমান বিরোধী দলের নেতা তৎকালীন জিতেন্দ্র চৌধুরী মহাশয়। মজার কথা হচ্ছে এখানে এই যে টোটাল তাদের দাবি বলেছি আমি যে 32টা পিএসইউ কে চতুর্থ পে স্কেলে আনা হয়েছে, অথচ একটি মতো এই যে ইয়েকে জুট মিলকে তাদেরকে বাইরে রাখা। তারা অনেকদিন সহ্য করেছে, পার্টির কাজ করতো, কিন্তু তাদের এরপর তারা কোর্টে যায় এবং এই কোর্টে যাওয়ার পরে কি করেছে, হাইকোর্টের রায়কে এটাকে টোটালি এর বিরুদ্ধে আবারও ওই সময় তৎকালীন সরকার ওই সময় সুপ্রিম কোর্টে তাদের এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা এখানে চলে যায়। কথাটা বুঝে নিন, শ্রমিক দরদে জুট মিলের জন্য কান্না করছে এখন এবং তাদের সময়কালে এই ছিল জুট মিল শ্রমিকদের বিপরীতে তাদের কার্যক্রম এবং ওই সময় যদি তার সরকার মেনে নিত, হাইকোর্টের রায়কে মেনে নিত, তখন 20 থেকে 25 কোটি টাকা দিলে পরে কিন্তু তাদের এই সমস্ত মুনাফা তারা যা পাওয়ার জিনিস তারা কিন্তু পেয়ে যেত এবং তারা পেলে কি হতো, তারা পেলে অটোমেটিক তাদের ওই সময়কালে যে সমস্ত মানুষরা এখানে কাজ করেছেন তারা জীবিতকালে তারা তাদের প্রাপ্যটা পেয়ে যেত। হ্যাঁ, আজকে পাবেন, কারণ ছেলে রয়েছে, মেয়ে রয়েছে, বা তাদের যারা বংশধর আছে তারা হয়তো আজকে এই দাবি নিয়ে তারা এটাকে 220 কোটি, আজকে এটাকে দাঁড়িয়ে আজকে রাজ্য সরকার 220 কোটি টাকা দিতে হচ্ছে, দিতে হচ্ছে না, দিয়ে দেওয়া হয়েছে, যেটা তাদের কাছে এটা দেওয়া হচ্ছে। তো এই ত্রিপুরা হাইকোর্টের রায়কেও চ্যালেঞ্জ জানিয়ে তখন আবার এই যখন যায় তখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট আরেকটা নতুন করে দিয়েছে যে হাইকোর্ট দিয়েছে যে তাদের বকেয়া দিয়ে দাও, যা পাওয়া হিসাব করে দিয়ে দাও, বা সুপ্রিম কোর্ট লাগিয়ে দিয়েছে না, এটার সঙ্গে আরো 6% ইন্টারেস্ট দিয়ে দিতে হবে। তো এই পরিস্থিতিতে আমাদের বক্তব্য হচ্ছে আমরা কি করেছি, আমাদের সরকার আমরা এদের টাকা মিটিয়ে দিয়েছি এবং 2018 সালে যখন আমরা সরকারে আসি তখন আমরা চেষ্টা করেছিলাম যে জুট মিলকে রিভাইভ করা যায় কিনা, কিন্তু ওই সময় আমরা অনেক আলোচনা হয়েছে, আসামে বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা হয়েছে, কিন্তু তৎকালীন সময় এটা দেখা গেছে এই কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি কোনো এরকম শিল্প কারখানা কমপ্লিটলি যদি এটা ক্লোজ হয় তাহলে তার সমস্ত যারা প্যারামেডিক তখন গিয়ে সেটাকে অন্যভাবে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি। কিন্তু এটা যদি কোথাও তাদের পাওনা যারা কোম্পানি রিলেটেড হয়ে থাকে আইনি সমস্যা, তাহলে সেই কোম্পানিকে বন্ধ করে নতুন বিনিয়োগ করার এটা হতে পারে না, আইন মতো এটা বাধা আছে, তো আমরা করতে পারিনি। কিন্তু এরপরে আইন কোর্টে কেস চলছে, সেই কোর্টে রায় হয়েছে কিছুদিন আগে, যখন ফাইনাল রায় হয়েছে আমরা সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দিয়েছি। কিন্তু এই জায়গাতে দেখুন, এরকম একটা জায়গাতে আজকে এতটা করার পরে যদি বিরোধী দলের নেতা যদি সেটা বলে বা তাদের যদি পার্টি বলে যে এখানে এই সরকার আমরা তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করেছি, বঞ্চিত আমরা করিনি, বঞ্চিত করা হয়েছে সেই সময় থেকে 1996 থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। PSU 32 না হয়েছে চৌদ্দ পে কমিশন আন্ডারে, কিন্তু একটি PSU বাদ দিয়ে রাখো, সেটা হচ্ছে জুট মিল। ওই সময় শ্রমিকদের এভাবে তারা বঞ্চিত করছে, তাদেরকে কাজে লাগিয়েছে, পার্টির কাজ, নির্বাচনের কাজ, তখন একবার জুট মিল বলতেই তারা বেরোতো।
তাদের কোম্পানি কাজ করা হয়নি, কোম্পানির মূল উৎপাদন বন্ধ ছিল। প্রায় আজকের দিনে 1000 কোটি টাকার উপরে এই জুট মিলের এগেনস্টে সরকারের এ রাজ্যের জনগণের টাকা সেখানে নষ্ট হয়েছে। এর মধ্যে আমরা সরকারি অবস্থার মধ্যে 220 কোটি টাকা আমরা দিয়েছি। তা আজকে এখানে আমি বলার উদ্দেশ্য একটাই, যে বিভিন্ন আজকে দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলো একটা ইস্যুতে তৈরি করে সেখানে সরকারকে দোষারোপ করছে, এবং সেটা এই দোষারোপ যে করছে এতে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হচ্ছে। বিশেষ করে যারা এই জুট মিলের সঙ্গে জড়িত, তাদের যারা পরিবারের যারা বেঁচে আছেন তাদের মধ্যে একটা ভুল ভ্রান্ত ধারণা দিচ্ছে সরকারের বিরুদ্ধে। এই বিরুদ্ধে ধারণা থেকে এটা হতে পারে না, সত্য প্রকাশ করা উচিত। বারবার মিথ্যা কথা বলে, যে কোনো ব্যাপারে মিথ্যা কথা বলে এখন একটা নতুন ইস্যু হয়েছে, তাদের আন্দোলনের ইস্যু সেরকম কিছু না পেলেও চলে মিথ্যাকে আঁকড়ে ধরে সেই ইস্যুকে তারা জ্যান্ত রাখার চেষ্টা করছে। মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় পত্রিকা টিভি থেকে আরম্ভ করে আপনারাও খবর করেন, যুবকদের বঞ্চনা, মানুষদের বঞ্চনা, শ্রমজীবী মানুষের বঞ্চনা, এছাড়া আর কোনো কিছুই আপনারা খুঁজে পাবেন না। তারা শ্রমজীবী মানুষদের সবচেয়ে বেশি দুরবস্থা ছিল তাদের সময়ে। শুধু পার্টির কাজ হতো, মানুষের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করে। তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে জুট মিল। আপনারা জানেন জুট মিল সিপিএম এর আমলে কি অবস্থায় ছিল। আপনারা দেখতে পাবেন যে ওই সময় জুট মিলের যে ঢোকার মুখে দেখবেন যে বড় বড় কমরেডদের ছবি লাগানো থাকতো, এবং তার পাশে হচ্ছে তাদের সংগঠন। কিন্তু তার উৎপাদনশীলতা কি, মানুষের মানব সম্পদের উন্নয়নের সূচক কি, তার কোনো ব্যাখ্যা তার মধ্যে ছিল না। এই জুট মিলকে নিয়েও এই বামফ্রন্ট বিরোধীরা অপপ্রচারে নেমেছে। মানুষের সামনে সত্যটা তুলে ধরা আমরা দায়বদ্ধ। আমাদের সরকার সমাজের অন্তিম বিন্দুতে অবস্থিত মানুষের জন্য কাজ করছে, ফলে মানুষ যাতে সহজে বিভ্রান্ত হতে না পারে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় এই বিষয়ে আপনাদের সম্বোধন